আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে থেকে সাস্টের এ ইউনিটে 2018-19 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় হায়ার ম্যাথে যে সকল এমসিকিউ এসেছিল সেগুলো সলভ করব। এর আগে আমরা 2019-20 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় হায়ার ম্যাথের প্রত্যেকটা এমসিকিউ সলভ করেছি। যারা এখনও সেই ভিডিওটা দেখোনি তারা দেখে আসো। চলো আজকের এমসিকিউটি আমরা করে ফেলি। 1 নম্বর এমসিকিউতে বলা হয়েছে x-3y = c রেখাটি এই বৃত্তের একটি স্পর্শক হলে স্পর্শকটি কর্তৃক এক্স অক্ষের খণ্ডিতাংশ কত। চলো আমরা স্টেপ বাই স্টেপ করি। ফার্স্টে আমাদের একটা রেখার সমীকরণ দেওয়া আছে। একটু খেয়াল করলেই দেখতে পারবা যে এখানে কনস্ট্যান্টের মানটা দেওয়া নেই, অর্থাৎ আমাদেরকে আগে সি এর মানটা বের করতে হবে। কিভাবে বের করব? প্রশ্নে বলা হয়েছে এই রেখাটি এই বৃত্তের স্পর্শক, আর আমরা জানি যে স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান। বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান। তো আমরা ফার্স্টেই এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেলব। তো বৃত্তের কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে এক্সের সহগ ভাগ -2। এক্সের সহগটা হচ্ছে -6, এটাকে ভাগ করতে হবে -2 দিয়ে। একইভাবে ওয়াইয়ের সহগ হচ্ছে 8, এটাকেও ভাগ করতে হবে -2 দিয়ে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3, -4। এটাই হচ্ছে আমার প্রদত্ত বৃত্তের কেন্দ্র। এরপর আমরা বের করব ব্যাসার্ধ। ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে √g² + f² - c। জি আর এফ এর মানটা আমরা কেন্দ্র থেকে পেয়ে যাচ্ছি। তাহলে রুট জি এর মানটা হচ্ছে -3, তাকে স্কোয়ার করলে আসবে 9, প্লাস এফ এর মানটা হচ্ছে 4, 4কে স্কোয়ার করলে হবে 16, মাইনাস এই সি হচ্ছে বৃত্তের যে কনস্ট্যান্ট সেইটা, অর্থাৎ 15। তো সি এর মানটা আমরা এখানে বসিয়ে দিব 15। যদি আমরা এখানে যোগ বিয়োগ করি তাহলে 16 আর 9 25, 25 থেকে 15 গেলে হয় 10, অর্থাৎ √10। আমরা ব্যাসার্ধের মানটা পেয়ে গেলাম। এখন আমরা বলতেই পারি যে যেহেতু প্রদত্ত রেখাটা এই বৃত্তের স্পর্শক, সেহেতু বৃত্তের কেন্দ্র হতে এই রেখার দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। তো কোনো একটা বিন্দু থেকে কোনো রেখার দূরত্ব কীভাবে বের করে আমরা জানি, সেটা হচ্ছে লিখে ফেলি আগে। 3, -4 বিন্দু থেকে x-3y - c = 0 রেখার দূরত্ব। তো দূরত্ব বের করার শর্ত হচ্ছে প্রথমে বিন্দুটা দিয়ে এই রেখাকে সিদ্ধ করতে হয়। তো সিদ্ধ করলে আমরা পেয়ে যাচ্ছি এক্সের জায়গায় বসাবো 3, -3 ইন্টু ওয়াইয়ের জায়গাতে বসাবো -4, সি এর জায়গায় সি বসিয়ে দিলাম। আর নিচে লিখতে হয় এক্সের সহগের স্কোয়ার, অর্থাৎ 1 এর স্কোয়ার, প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার, অর্থাৎ -3 তার হোল স্কোয়ার। এরপর একটা রুট দিতে হয়। তো এটাই হচ্ছে আমাদের কেন্দ্র হতে এই রেখার দূরত্ব, যেটা ব্যাসার্ধের সমান হবে। আর এখানে অবশ্যই একটা মডুলাস দিতে হবে। এরপর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে আসে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 4 = 12, 12 আর 3 হয় 15, অর্থাৎ 15 - সি মডুলাসের ভিতর। আর এখানে হয় 9, 9 আর 1 10, √10 = √10। এখন যদি আমরা আর গুণ করে দেই তাহলে √10 এবং √10 গুণ করলে আসবে শুধু 10। তাহলে 15 - সি = 10। আর যেহেতু আমরা মডুলাসটা উঠিয়ে দিয়েছি, তো মডুলাস উঠিয়ে দিলে যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিতে হয়। এখান থেকে আমাদের সি এর মানটা আসবে 15 ± 10,
অর্থাৎ যদি প্লাস চিহ্ন নিয়ে কাজ করি তাহলে আমাদের সি এর মানটা আসে 25 আর মাইনাস চিহ্ন নিয়ে কাজ করলে আসে 5। এটাই হচ্ছে আমাদের সি এর মান 25,5। আচ্ছা, এবার প্রশ্নে ফিরে আসি। প্রশ্নে আমাদেরকে বের করতে বলেছিল এক্স অক্ষের খণ্ডিতাংশ কত। আচ্ছা, আমরা সি এর মানটা প্রদত্ত রেখার সমীকরণে বসিয়ে দিই। তাহলে প্রদত্ত রেখার সমীকরণটা হয় এক্স মাইনাস 3y ইকুয়াল টু 25, এইটা। আরেকটা হচ্ছে আমাদের এক্স মাইনাস 3y ইকুয়াল টু 5। এখন যদি আমরা দুই পাশে 5 দ্বারা ভাগ করে দিই তাহলে এক্স বাই 25 আর এটা আসবে y বাই 25। আর এখানে একটা 3 ছিল, আমরা সেটাকে চাইলে 25-এর নিচে নিয়ে আসতে পারি, ইকুয়াল টু 1। কী করেছি, এখানে উভয় পক্ষকে 25 দিয়ে ভাগ করে দিয়েছি। সেমভাবে এখানেও যদি আমরা সবাইকে 5 দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স বাই 5 মাইনাস ওয়াই বাই 5, আর এখানে 3 ছিল, সেই 3টা 5-এর নিচে চলে যাবে, ইকুয়াল টু 1। আচ্ছা, এখন আমরা জানি যে কোনো রেখার সমীকরণ যদি এরকম হয় যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, তাহলে এখানে এ বলতে কি বোঝাতো? এ বলতে বোঝাতো এক্স অক্ষের খণ্ডিতাংশ এবং বি বলতে বোঝাতো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। তো দেখতেই পাচ্ছ যে আমার এখানে এক্স অক্ষের খণ্ডিতাংশ একবার হচ্ছে 5 আর একবার হচ্ছে 25। আমাকে প্রশ্নে এটাই জানতে চেয়েছিল যে এক্স অক্ষের খণ্ডিতাংশ কত। তো আমরা বলে দিব 5,25, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। এখানে আরেকটি কথা, যদি জানতে চাইতো যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত, অনেকে বলতা যে 25/3, কিন্তু অ্যাকচুয়ালি না, সেটা হবে -25/3। কারণ এখানে কিন্তু মাঝখানে আমাদের প্লাস চিহ্ন রাখতে হবে। তো আমরা যদি এখানে প্লাস রাখতে চাই তাহলে এখানে মাইনাস দিতে হবে। সেমভাবে এখানে প্লাস রাখতে চাইলে এখানে মাইনাস দিতে হবে। তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হতো -25/3 আর একটা -5/3। আশা করি সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পেরেছ। 2 নম্বর কোশ্চেনে বলেছে কোন বক্ররেখাটি 1,2 বিন্দুগামী এবং উক্ত বিন্দুতে স্পর্শকের ঢাল 5। আচ্ছা, এই এমসিকিউটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজেই করতে পারি। তোমরা হয়তো ফার্স্টে চিন্তা করতে পারো যে আমরা 1,2 বিন্দু দিয়ে প্রত্যেকটা অপশনকে সিদ্ধ করব। সেটা করা যায়, বাট সিদ্ধ করলে দেখবা কি যে এখানে একাধিক উত্তর চলে আসে। তো সেজন্য আমরা এটা না করে আমরা স্পর্শকের ঢাল বের করার চেষ্টা করব। আমরা জানি স্পর্শকের ঢাল বের করার সূত্র হচ্ছে dy/dx করা। এখানে প্রত্যেকটা সমীকরণে y ইকুয়াল টু দেওয়া আছে। তো আমরা যদি প্রত্যেকটা সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, এরপরে যেহেতু বলা আছে 1,2 বিন্দুতে স্পর্শক, ডিডিএক্স করার পরে আমরা যদি সেখানে 1,2 বসিয়ে দেই তাহলে যদি 5 পাই তাহলে বুঝতে পারবো যে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই কাজটা আমরা ক্যালকুলেটরেই করতে পারি। কিভাবে? চলো দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে ডিডিএক্স আছে ইন্টিগ্রেশনের ঠিক উপরে, সেটা হলুদে আছে। তাহলে আমরা আগে শিফটে চাপ দিয়ে তারপর এখানে চাপ দিব, তাহলে ডিডিএক্স লেখাটা চলে আসবে। এরপর আমরা ধরো এ নাম্বার অপশনটা তুলব, সেটা হচ্ছে 2x² - 3x + 2। এটা লিখে ফেলি, 2x² - 3x + 2। এরপরে দেখতে পাচ্ছ আমাদের ডান সাইডে নিচে ছোট করে এক্সের মান জানতে চাচ্ছে, এই যে এখানটায়। তো এখানে এক্সের মানটা বসিয়ে দিবে। আমাদের বলেছিল 1,2 বিন্দুগামী, অর্থাৎ এক্সের মান 1, ওয়াইয়ের মান 2। তো আমরা এখানে এক্সের মানটাকে বসিয়ে দিব 1, তাহলেই ওই বিন্দুতে আমরা ঢাল পেয়ে যাচ্ছি 1। বাট আমাদের ঢাল তো 5 হতে হবে, তো এটা কি সঠিক উত্তর নয়। এরপরে আমরা বি নাম্বার অপশনটা চেক করব। এখানে আছে 2x² - x + 1। তো আমরা এটাকে এডিট করে দিচ্ছি, 2x² - x + 1। এখানেও সেম, এক্সের মান 1ই বসাতে হবে, তাহলে ঢালটা আসতেছে 3, তো এটাও হবে না। সি নাম্বারটা আমরা চেক করি। সি নাম্বারটা হচ্ছে 2x² + x
-1, তাহলে 2x² প্লাস এক্স -1, তাহলে কিন্তু আমাদের ঢালটা 5 চলে আসতেছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে সি। তোমরা চাইলে বাকি অপশনগুলোও চেক করে দেখতে পারো, কিন্তু শুধুমাত্র সি এর ক্ষেত্রেই ঢালটা 5 আসবে, অর্থাৎ এই এমসিকিউটা আমরা অপশন চেক করার মাধ্যমে সহজেই পেরে যাচ্ছি। অপশন চেক করতে হবে। 3 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে একটি ধাতব গোলক গলিয়ে সমব্যাসার্ধের সিলিন্ডারের রূপ দিলে তার দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাত কত হবে। আচ্ছা, আমরা জানি যে কোনো বস্তুকে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করলেও তার মোট আয়তন একই থাকে, অর্থাৎ গোলকের আয়তন ইকুয়াল টু সিলিন্ডারের আয়তন হবে। তো গোলকের আয়তনটাকে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, ইকুয়াল টু হবে সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এক্ষেত্রে কিন্তু আমরা দুই জায়গাতেই আর নিয়েছি, কারণ প্রশ্নে বলাই ছিল যে সমব্যাসার্ধের। আচ্ছা, এখন এখান থেকে সিম্পলিফাই করলেই আমরা দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অর্থাৎ এইচ এবং আর এর অনুপাত পেয়ে যাব। দেখতেই পাচ্ছ যে দুই পাশ থেকে পাই পাই কাটাকাটি যায়, এরপর আর কিউব আর আর স্কোয়ার কাটাকাটি করলে এই পাশে একটা আর থাকে, অর্থাৎ 4/3 ইন্টু এখানে একটা আর থাকে ইকুয়াল টু হয় এইচ। এরপর এপাশে আর গুণ আকারে রয়েছে, এপাশে গেলে হবে ভাগ, 4/3 ইকুয়াল টু h/r, অর্থাৎ দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 4/3। এটাই আমাদেরকে জিজ্ঞেস করেছিল, অর্থাৎ সঠিক উত্তর হবে সি, 4/3। 4 নম্বর প্রশ্নে বলেছে cot tan ইনভার্স a/b প্লাস 10 cot ইনভার্স a/b এর মান কত। এটা বিপরীত ত্রিকোণমিতি থেকে এসেছে এবং খুবই সহজ একটা এমসিকিউ। চলো প্রশ্নটি করে ফেলি। তো আমাদের দেওয়া আছে cot, তার ভিতরে আছে tan ইনভার্স a/b। বুঝতেই পারছো, আমরা যদি tan ইনভার্সকে cot ইনভার্স লিখি তাহলে এইটা উল্টিয়ে যাবে, অর্থাৎ a/b থাকলে হবে b/a। আমরা cot ইনভার্স কেন লিখলাম, কারণ এর ফলে cot আর cot ইনভার্স কাটা গিয়ে শুধু b/a থাকবে। একই রকমভাবে বাইরে 10 থাকলো আর ভিতরে cot ইনভার্সকে আমরা লিখতে পারি tan ইনভার্স। এর ফলে কি হবে, এই যে a/b ছিল সেটা উল্টিয়ে হয়ে যাবে b/a। এখন cot আর cot ইনভার্স কাটাকাটি রইল b/a প্লাস 10 আর tan ইনভার্স কাটা গিয়ে হবে b/a। এখন যদি আমরা দুইটা যোগ করে দিই তাহলে হবে 2b/a, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে বি, 2b/a। 5 নম্বর প্রশ্নে বলেছে একটি উপবৃত্তের কেন্দ্র 19/3,0 এবং একটি ফোকাস বিন্দু অর্থাৎ উপকেন্দ্র 5,0 এবং উৎকেন্দ্রিকতা ই এর মান দেওয়া আছে হাফ। উপবৃত্তের ক্ষেত্রফল কত। আচ্ছা, উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই এ বি। তো এখান থেকে আমাদের এ এর মান এবং বি এর মান লাগবে। আচ্ছা, আমরা যদি একটা উপবৃত্তের চিত্র আঁকি তাহলে চিত্রটা হচ্ছে মোটামুটি এরকম। এটার কেন্দ্র যদি হয় এটা আর উপকেন্দ্র যদি হয় এটা, তাহলে আমরা জানি যে কেন্দ্র থেকে উপকেন্দ্রের যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের এ ই। আর প্রশ্নে আমাদের কেন্দ্র এবং উপকেন্দ্র দুইটাই দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এ ই এর মানটা বের করতে পারি। এ ই সমান সমান রুট এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ 19/3 - 5 তার হোল স্কোয়ার প্লাস 0 - 0 তার হোল স্কোয়ার। তো এখানে লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি 19 মাইনাস 3×5 = 15 ডিভাইডেড বাই 3 তার হোল স্কোয়ার। আর এখানে 0 আসে, সো এটা লেখার দরকার নেই। তো এখন কি হচ্ছে, স্কোয়ার রুট কাটাকাটি যায়, থাকে 19 - 15 4 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আমাদের এ ই এর মান। তো প্রশ্নে আবার ই এর মানটাও দেওয়া আছে, ই এর মানটা ছিল হাফ। এপাশে হাফ গুণাকারে আছে, এপাশে গেলে উল্টিয়ে যাবে, অর্থাৎ 2/1। তাহলে এর মানটা আমরা পেয়ে যাচ্ছি
8/3। এরপর আমরা জানি যে উৎকেন্দ্রিকতা ই স্কয়ার এর সূত্র হচ্ছে 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার। তো ই এর মানটা আমাদের দেওয়া ছিল হাফ, সেটাকে স্কোয়ার করলে আসবে 1/4 ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ারের মানটা অজানা, আর এ এর মানটা আমাদের দেওয়া পেয়ে গেছি আমরা 8/3। এটাকে স্কোয়ার করলে হবে 64 ডিভাইডেড বাই 9। আচ্ছা, এরপর মাইনাসটা এর পাশে আসলে হবে প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 64/9 ইকুয়াল টু 1। এপাশে ছিল প্লাস 1/4, এপাশে গেলে হবে মাইনাস 1/4, অর্থাৎ আমরা এইটা আর এইটা এক্সচেঞ্জ করেছি। মাইনাসটি এপাশে আসলে প্লাস, আর প্লাস 1/4 এপাশে গেলে মাইনাস, ইকুয়াল টু 1 মাইনাস 1/4। যদি আমরা এখানে লসাগু করি তাহলে আসে 4 একে 4 মাইনাস 1 3, অর্থাৎ 3/4 ইন্টু এ পাশে 64/9 ভাগ আকারে ছিল, এ পাশে গেলে হবে গুণ 64/9। তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ারের মানটা পেয়ে যাচ্ছি, কাটাকাটি করলে হয় 3, আর এখানে আসে 16, অর্থাৎ বি স্কোয়ারের মানটা হচ্ছে 16/3। যদি আমরা শুধু বি এর মানটা বের করি তাহলে রুট করলে আসে 16কে রুট করলে আসে 4, আর 3কে রুট করলে আসে √3। এরই মাধ্যমে আমরা এর মানও পেয়ে গেলাম, বি এর মানও পেয়ে গেলাম। সুতরাং আমাদের উপবৃত্তের ক্ষেত্রফল হবে পাই এ বি ইকুয়াল টু পাই ইন্টু এর মানটা হচ্ছে 8/3 আর বি এর মানটা হচ্ছে 4/√3, অর্থাৎ 4 × 32 ডিভাইডেড বাই 3√3 ইন্টু পাই। প্রশ্নে খেয়াল করে দেখবে প্রশ্নে নিচে কোথাও রুট রাখেনি, অর্থাৎ আমাদেরকে লব এবং হরকে √3 দিয়ে গুণ করতে হবে। যদি আমরা সেটা করি তাহলে 32√3, আর এখানে √3 দ্বারা গুণ করলে দুইটা √3 মিলে একটা 3 হবে। এই 3 ছিল, এরপর এই √3কে √3 দিয়ে গুণ করলে হবে 3, অর্থাৎ আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে 32√3 ডিভাইডেড বাই 9 ইন্টু পাই। এটাই হচ্ছে আমাদের নির্ণয় উপবৃত্তের ক্ষেত্রফল, যেটা ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। আমরা 6 নম্বর এমসিকিউতে চলে এসেছি। এটা একটা ইন্টিগ্রেশনের এমসিকিউ। এখানে বলেছে 1/e⁻ax প্লাস ই ইনভার্স ax dx। এরকম এমসিকিউ আমরা বইতেও করেছি। চলো এখন এটা সলভ করা যাক। আচ্ছা, এই টাইপের এমসিকিউতে আমরা কি করতাম, লব এবং হরকে e⁻ax দ্বারা গুণ করতাম। তো e⁻ax দ্বারা গুণ করলে হয় উপরে e⁻ax আর নিচে হবে e⁻ax তার হোল স্কয়ার। আচ্ছা, এখানে আছে ই ইনভার্স ax, এর সাথে যদি আমরা e⁻ax গুণ করি তাহলে আসবে 1, এরপর ইন্টিগ্রেশন dx। এবার অঙ্কটা সহজ করার জন্য আমরা এই পার্টটুকুকে জেড ধরতে পারি। আচ্ছা, তো এখানে লিখে দিই সাইডে যে ধরি e⁻ax ইকুয়াল টু জেড। এবার দুই পাশে এক্সের সাপেক্ষে ddx করে ফেলি, তাহলে আসবে a e⁻ax, কারণ e⁻ax রে ddx করলে এটাই থাকে, এবং যেহেতু এক্সের সহগ আছে a, তার জন্য a দ্বারা গুণ করলাম। dx ইকুয়াল টু জেড রে করলে হবে dz। মানগুলো আমরা এখানে বসিয়ে দিই। আমরা e⁻ax কে জেড ধরেছি, অর্থাৎ এখানে লিখে দিব, বা আমরা যদি চিন্তা করি যে e⁻ax dx, এই পুরোটা একসাথে e⁻ax dx পুরোটা একসাথে লেখা যায় dz/a। এখানে লিখে দিচ্ছি e⁻ax dx ইকুয়াল টু লেখা যায় 1/a dz। তো এই 1/aটাকে আমরা বাইরে লিখলাম আর dz-টাকে উপরে লিখলাম। এরপর e⁻ax এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি জেড স্কয়ার প্লাস 1। আমরা পড়েছি এটা হচ্ছে আমাদের tan ইনভার্স জেড এর সূত্র, তাহলে 1/a, আর এই পুরাটা সূত্র হচ্ছে tan ইনভার্স জেড প্লাস সি। এখন জাস্ট আমরা জেড এর জায়গায় এই মানটা বসিয়ে দিব, তাহলে 1/a tan ইনভার্স e⁻ax প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা
প্রথম অপশনে রয়েছে 1/a tan ইনভার্স ex প্লাস c, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। আমরা 7 নম্বর এমসিকিউতে চলে এসেছি। এখানে এ আর বি দুটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে 5√2, π/4 এবং 5√2, 0। ডি হচ্ছে এবি রেখার মধ্যবিন্দু, ডি এর পোলার স্থানাঙ্ক জানতে চাচ্ছে। আচ্ছা, তো আমরা এটা পার্ট বাই পার্ট সলভ করব। ফার্স্টে আমাদের এ আর বি দুটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করব। কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ এক্স ওয়াই বের করতে হবে। এক্স বের করার সূত্র আমরা জানি আর কস থিটা, এবং ওয়াই বের করার সূত্র আমরা জানি আর সাইন থিটা। আচ্ছা, এবার যেহেতু বলছে যে বিন্দুটা হচ্ছে 5√2, π/4, এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আর এর মানটা হচ্ছে 5√2 এবং থিটার মানটা হচ্ছে π/4। তাহলে প্রথম বিন্দুর যদি আমরা ভুজ অর্থাৎ এক্স বের করতে যাই, তাহলে আর কস থিটা, আর হচ্ছে 5√2 আর থিটা হচ্ছে π/4। কস 45 ডিগ্রি, π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, সো কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে √2 কাটাকাটি গেলে থাকে 5, এক্সের মানটা পেয়ে গেলাম 5। এরপরে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা, সাইন π/4। সাইন 45 ডিগ্রির মানও আমরা জানি 1/√2, অর্থাৎ এক্ষেত্রেও ওয়াইয়ের মানটা হবে 5। তাহলে প্রথম বিন্দুর পোলার স্থানাঙ্ক থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক পেয়ে গেলাম, এবং সেটা হচ্ছে 5,5। এবার দ্বিতীয় বিন্দুটা হচ্ছে আমাদের 5√2, 0, অর্থাৎ আর এর মানটা হচ্ছে 5√2 এবং থিটা হচ্ছে 0। এখান থেকেও আমরা এক্স বের করে ফেলবো। এক্সের সূত্র হচ্ছে আর ইন্টু কস থিটা, তো কস জিরোর মান হচ্ছে 1, অর্থাৎ এক্সের মানটা পেয়ে গেলাম 5√2। এরপর ওয়াই হচ্ছে আর ইন্টু সাইন জিরোর মান আমরা জানি 0, অর্থাৎ ওয়াই হচ্ছে 0। এখান থেকে আমরা যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটা হচ্ছে 5√2, 0। আমরা এ বিন্দু আর বি বিন্দু দুইটা বিন্দু পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের এ বিন্দু এবং এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এবার প্রশ্নে বলেছে যে ডি হচ্ছে এবি রেখার মধ্যবিন্দু, অর্থাৎ এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে ডি এর স্থানাঙ্কটা হবে ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, অর্থাৎ 5 প্লাস 5√2 ডিভাইডেড বাই 2, কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, অর্থাৎ 5 প্লাস 0/2। এটা হচ্ছে আমাদের ডি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। আচ্ছা, এরপর এই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমাদেরকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে হবে। তো পোলার স্থানাঙ্ক অর্থাৎ আর এর মান এবং থিটা এর মান আমাদের লাগবে। আর বের করার সূত্র আমরা জানি √x² প্লাস y², এবং থিটা বের করার সূত্র আমরা জানি tan ইনভার্স y/x। তো আমরা আগে থিটাটা বের করতে চাচ্ছি। তাহলে tan ইনভার্স y মানে হচ্ছে এইটা, x মানে হচ্ছে এইটা। তো যদি আমরা দুইটা ভাগ করি তাহলে 2 আর 2 কাটাকাটি যাবে, তাহলে থাকবে উপরে 5 আর নিচে হচ্ছে 5 প্লাস 5√2। এরপর যদি আমরা উপরে আর নিচে থেকে 5 কমন নিয়ে কাটাকাটি করি, তাহলে tan ইনভার্স 5 কাটাকাটি যাবে, তাহলে থাকবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস √2। আমরা যদি ক্যালকুলেটরে এর মানটা বের করতে চাই তাহলে আসে শিফট tan ইনভার্স ভগ্নাংশ, উপরে হচ্ছে আমাদের 1, নিচে হচ্ছে 1 প্লাস √2। তাহলে অ্যান্সারটা আসে 45/2, অর্থাৎ রেডিয়ান মোডে নিলে এটা আসবে π/8। কিন্তু অপশনে আমাদের কোথাও π/8 এটা নেই, অর্থাৎ এখানে অপশনে উত্তরটি নেই, সো এখানে উত্তরটি ব্ল্যাঙ্ক রাখতে হবে। আর আমরা সেমভাবে ক্যালকুলেটর ইউজ করে সেখান থেকে আর এর মানটা বের করতে পারবো, বাট এখানে আসলে উত্তর নেই, সো এটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো।
আমরা 8 নাম্বার এমসিকিউতে চলে এসেছি। 8 নম্বরে বলেছে y ইকুয়াল এক্স প্লাস টু সরলরেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 বৃত্তে যে জ্যা উৎপন্ন করে সেটির দৈর্ঘ্য কত। তো বোঝার সুবিধার জন্য আমরা একটা চিত্র এঁকে নেই। এ হচ্ছে আমার বৃত্তের সমীকরণ, আর বৃত্তের সমীকরণ থেকে আমরা বুঝতে পারছি যে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের 0,0, কেন্দ্র হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 4। এটাকে যদি আমরা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার অর্থাৎ এইটা প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এর সাথে কম্পেয়ার করি, তাহলেই বুঝতে পারবো যে কেন্দ্র কিন্তু আমার এখানে এইচ কমা কে, তো এইচ আর কে এর মান নেই, অর্থাৎ কেন্দ্র হচ্ছে 0 এবং এই আর হচ্ছে ব্যাসার্ধ। 16কে লেখা যায় 4 স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধ আর এর মানটা হচ্ছে 4। আচ্ছা, তো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে 4। আমরা এই বৃত্তের একটি জ্যা এঁকে ফেলি, ধরলাম জ্যা হচ্ছে এটা। আচ্ছা, আর এই জ্যার সমীকরণটা প্রশ্নে বলেছে যে ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু সরলরেখাটি বৃত্তে যে জ্যা উৎপন্ন করে, অর্থাৎ এই জ্যার সমীকরণটাই হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু। এই দুইটা আমাদের দেওয়া আছে। আমাদের বলেছে যে এই জ্যাটির দৈর্ঘ্য কত হবে। আমরা মূল বিন্দুটা জানি 0,0। আমরা কিন্তু চাইলেই মূল বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব বের করতে পারি, সেটা বের করে ফেলি। 0,0 হতে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল 0 রেখার লম্ব দূরত্ব, সেটা হবে বিন্দু হতে রেখার দূরত্ব বের করার জন্য ফার্স্টেই বিন্দু দিয়ে রেখাকে সিদ্ধ করতে হয়। তো 0,0 দিয়ে সিদ্ধ করলে শুধু 2 থাকে, আর নিচে হবে এক্সের সহগের স্কোয়ার অর্থাৎ 1 প্লাস ওয়াইয়ের সহগ হচ্ছে -1, স্কোয়ার করলে +1 হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 ডিভাইডেড বাই √2, ভাগ করলে আসে √2, অর্থাৎ আমাদের এতটুক দূরত্বের মান হচ্ছে √2। এবার আমরা জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ আমরা এখানে পিথাগোরাসের সূত্র অনুসারে খুব সহজেই ভূমির মানটা পেয়ে যাই। তো এতটুকুর মান হবে রুট অতিভুজের স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার মানে 16 মাইনাস লম্ব স্কোয়ার অর্থাৎ √2 তার স্কোয়ার অর্থাৎ 2। তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি √14। এটা কিন্তু অর্ধেক জ্যার মান। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলেই সম্পূর্ণ জ্যার দৈর্ঘ্য পেয়ে যাব, অর্থাৎ সম্পূর্ণ জ্যার দৈর্ঘ্য হচ্ছে 2√14, যেটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর সি। 9 নম্বর প্রশ্নে আমাদের একটি 2√3 একক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে। সমবাহু ত্রিভুজটা যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2√3। আচ্ছা, এর অন্তবৃত্ত হবে ভিতরের দিকে, এদিকে। আচ্ছা, এই অন্তবৃত্তের ক্ষেত্রফল, আর বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, অর্থাৎ আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধতা লাগবে। আমরা আরও একটা সূত্র জানি যে ডেল অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে পরিবৃত্তের ব্যাসার্ধ এবং অন্তবৃত্তের ব্যাসার্ধের একটি সম্পর্ক রয়েছে। সেটি হচ্ছে ডেল ইকুয়াল টু ABC ডিভাইডেড বাই 4R ইকুয়াল টু SR। এখানে ABC হচ্ছে ত্রিভুজের 3টা বাহু, বড় হাতের আর মানে হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এরপরে এস মানে হচ্ছে ত্রিভুজের অর্ধপরিসীমা এবং ছোট হাতের আর মানে হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে অন্তবৃত্তের। তো আমার যেহেতু অন্তবৃত্ত নিয়ে কাজ করছি, তো আমাদের ডেল ইকুয়াল টু SR এইটা কাজে লাগবে। তো ডেল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে √3/4 a স্কোয়ার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখান থেকে আমরা মানটা পেয়ে যাচ্ছি 3/4 ইন্টু 4 ইন্টু 3, 4 কাটা গেলে থাকে 3√3। এরপর আমাদের এসের মান লাগবে। এস মানে হচ্ছে অর্ধপরিসীমা, অর্থাৎ সবগুলো বাহুর যোগফল ডিভাইডেড বাই 2। তো যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুই হবে 2√3 করে। তো আমরা করতে পারি 2√3 গুণ 3
ডিভাইডেড বাই 2। আশা করি বুঝতে পেরেছো, 3টা বাহুর যোগফল, যেহেতু প্রত্যেকটাই এ করে তার জন্য সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3a, অর্থাৎ 3 ইন্টু 2√3। তাহলে 2 কাটা যায়, থাকে 3√3। এবার আমরা সূত্র জানি যে ডেল সমান সমান এস আর, বা ডেল হচ্ছে 3√3 ইকুয়াল টু এসও হচ্ছে 3√3 ইন্টু আর। এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাচ্ছি 1, অর্থাৎ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1। এটাই ছিল অজানা। সুতরাং আমাদের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল হবে পাই ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু 1 ইকুয়াল টু পাই। অর্থাৎ আমাদের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই বর্গ একক, যেটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর ডি। 10 নম্বর এমসিকিউতে বলেছে এক্স ইকুয়াল টু 10√y হলে এক্স ইকুয়াল টু 1 এর জন্য ডিওয়াই বাই ডিএক্স কত হবে। তো আমরা এখান থেকে আগে y ইকুয়াল টু বের করার চেষ্টা করব। এ পাশে আছে 10, এ পাশে গেলে হবে 10 ইনভার্স এক্স, অর্থাৎ 10 ইনভার্স এক্স ইকুয়াল টু ছিল রুট ওয়াই। তো এই রুটটাকেও যদি আমরা এ পাশে পাঠিয়ে দিই তাহলে হবে হোল স্কোয়ার। তো y ইকুয়াল টু 10 ইনভার্স এক্স হোল স্কোয়ার আমরা পেয়ে গেলাম। এবার ডিওয়াই বাই ডিএক্স বের করার জন্য আমাদেরকে দুই পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এই পাশে যদি আমরা এক্সের সাপেক্ষে করি তাহলে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। এই পুরোটাকে আমরা এক্স ধরে নিব, তাহলে এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে আসে 2x, অর্থাৎ 2 10 ইনভার্স এক্স। এরপর আমরা যেটাকে এক্স ধরেছিলাম সেটাকে আবারও ডিডিএক্স করতে হবে, অর্থাৎ 10 ইনভার্স এক্সকে ডিডিএক্স করতে হবে, আর এটা করলে আসে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এরই মাধ্যমে আমরা ডিওয়াই বাই ডিএক্স পেয়ে গেলাম। এবার এখানে x ইকুয়াল টু 1 বসাতে হবে। তো x ইকুয়াল টু 1 এর জন্য ডিওয়াই বাই ডিএক্সের মানটা কত আসে দেখে নেওয়া যাক। 2 10 ইনভার্স এক্সের জায়গায় বসিয়ে দিলাম 1 ইন্টু 1/1 প্লাস 1 স্কোয়ার। আচ্ছা, 10 ইনভার্স 1 মানে হচ্ছে π/4 ইন্টু এখানে আসে 1 প্লাস 1 মানে 2। তো দেখতে পাচ্ছ এই 2 আর এই 2 কাটাকাটি যায়, আমাদের অবশিষ্ট থাকে π/4, অর্থাৎ রেজাল্ট হচ্ছে π/4। সি নাম্বারটা সঠিক উত্তর। আমরা 11 নম্বর এমসিকিউতে চলে এসেছি। এখানে বলেছে 1,2 বিন্দুগামী। তো বিন্দুগামী বললেই আমরা চেষ্টা করব যে অপশন চেক করে উত্তরটা বের করার। তো বলেছে y বিন্দুগামী 1,2 বিন্দুগামী y বক্ররেখার অন্তরক সহগ। আচ্ছা, অর্থাৎ y হচ্ছে একটা বক্ররেখার সমীকরণ যেটা 1,2 বিন্দুগামী হবে। তো আমরা যদি প্রত্যেকটা অপশন চেক করি তাহলে দেখতে পারবো যে একমাত্র ই নাম্বার অপশনটি 1,2 বিন্দুগামী হয়। ওয়াইয়ের জায়গাতে আমরা 2 বসাবো এবং এক্সের জায়গাতে 1 বসাবো, তাহলে লন 1 এর মানটা আসে 0, তাহলে শুধু থাকে -1। 1 আর -1 গুণ করলে আসে -1, 3 - 1 আসে 2, আর এই পাশেও কিন্তু 2, অর্থাৎ একমাত্র ই নাম্বারটাই সিদ্ধ হয়। এখান থেকে আমরা বলতে পারি যে সঠিক উত্তর হবে ই। তারপর আমরা এটা ব্যাখ্যা করে দেখাবো। আচ্ছা, তো বলেছি যে y বক্ররেখার অন্তরক সহগ। এটা বলতে বোঝায় যদি আমরা yকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো y এর অন্তরক সহগ, আর এটার মানই দেওয়া আছে ই পাওয়ার ln x। আচ্ছা, এখান থেকে y বের করতে হবে। এটাকে আমরা আগে সিম্পলিফাই করব। আমরা জানি যে ই এর পাওয়ারে লন থাকলে ই এবং লন কাটাকাটি যাবে, থাকবে শুধু ln x। আচ্ছা, ডিওয়াই বাই ডিএক্স থেকে আমরা y কিভাবে বের করব? আমরা একটা কাজ করতে পারি, লিখতে পারি dy ইকুয়াল টু ln x dx। এরপর আমরা দুই পাশে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন dy ইকুয়াল টু ইন্টিগ্রেশন ln x dx। ইন্টিগ্রেশন আর ডি কাটাকাটি যায়, তাহলে থাকে শুধু y ইকুয়াল টু ln x কে ইন্টিগ্রেশন করতে হয় ইউভি এর সূত্র দিয়ে। তবে আমরা এটা মুখস্থ রাখবো কারণ এমসিকিউতে প্রায় এটা কাজে লাগে। আমরা মনে রাখবো যে ln x কে ইন্টিগ্রেশন করলে হয় x ln x মাইনাস এক্স প্লাস সি। আচ্ছা, সমীকরণটা পেয়ে গেছি, কিন্তু এখানে সিটা অজানা। তো সি এর মানটা আমরা কিভাবে পাবো? এর জন্যই প্রশ্নে বলা ছিল যে বক্ররেখাটা 1,2 বিন্দুগামী, অর্থাৎ এই বক্ররেখাটা 1,2 বিন্দুগামী।
তো আমরা সিদ্ধ করব এখন। সিদ্ধ করলে ওয়াইয়ের জায়গাতে বসাবো 2 ইকুয়াল টু এক্সের জায়গাতে বসাবো 1 লন 1 মাইনাস 1 প্লাস সি। এখানে লন 1-এর মানটা আমরা জানি 0, তো এটা 0 হয়ে যাবে। মাইনাস 1 এপাশে গেলে হবে প্লাস 1, 2 প্লাস 1 আসে 3, অর্থাৎ সি ইকুয়াল টু 3। তাহলে আমাদের বক্ররেখার সমীকরণটা দাঁড়ালো এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস 3। এখন এখান থেকে জাস্ট এক্সটা কমন নিলে অঙ্ক শেষ। এক্স কমন নিলে আসে লন এক্স মাইনাস 1 প্লাস 3, যেটা আমাদের নাম্বার অপশনে রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা কিন্তু অপশন চেক করে করলেই হয়ে যেত, বোঝানোর জন্য জাস্ট ব্যাখ্যা করে করলাম। ওকে, 12 নম্বর প্রশ্নে বলেছে এবিসি ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, আরেকটি হচ্ছে 12 সেন্টিমিটার এবং একটি কোণ দেওয়া আছে 35 ডিগ্রি। বিসি বাহুকে যদি উভয় পার্শ্বে বর্ধিত করা হয় তাহলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি কত? এটা আমরা চিত্র এঁকে সহজেই করতে পারি। এ হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এ, এটা বি, এটা হচ্ছে আমাদের সি। তো বি আর সি এই দুইটাকে আমরা দুই পাশে বর্ধিত করলাম। তো আমাদের এই দুইটা যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে সেই দুইটা বহিস্থ কোণের সমষ্টি জানতে চেয়েছে। আর প্রশ্নে দেওয়া আছে যে এ কোণ ইকুয়াল টু 35 ডিগ্রি। মজার ব্যাপার হচ্ছে আমরা এই দুইটা মান ইউজ না করেই কিন্তু এই দুইটা কোণের সমষ্টি বের করতে পারি। কিভাবে? এটা যেহেতু আমাদের এবিসি একটা ত্রিভুজ, আমরা জানি যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। বা আমরা এখান থেকে যদি এ কোণের মানটা বসিয়ে দিই তাহলে এর মান হচ্ছে 35 ডিগ্রি ইকুয়াল টু এই দুইটা কোণকে আমরা এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে 180 ডিগ্রি মাইনাস বি মাইনাস সি। এখানে এবিসি বলতে কিন্তু আমরা ত্রিভুজের ভিতরের কোণগুলাকে বোঝাচ্ছি, কোণ বি বলতে এতটুকুকে বোঝাচ্ছি, সি বলতে এইটাকে বোঝাচ্ছি। আচ্ছা, এবার আমাদেরকে বের করতে বলেছে এইটা। তো এটাকে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস বি, কারণ টোটালটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। 180 থেকে যদি আমরা ভিতরের কোণটা বাদ দেই তাহলে কিন্তু এই বহিস্থ কোণটা পাওয়া যাবে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সেমভাবে এই বহিস্থ কোণকে আমরা লিখতে পারি 180 মাইনাস সি, 180 ডিগ্রি মাইনাস সি। তো এইটাই আমাকে বের করতে বলেছে। যদি এখানে খেয়াল করো 180 ডিগ্রি মাইনাস বি মাইনাস সি, এটার মান কিন্তু 35। আচ্ছা, 180 মাইনাস বি, আমরা এই মাইনাস সিটাকে সামনে লিখছি আর প্লাস 180কে পরে লিখছি। তাহলে দেখো এতটুকির মানে কিন্তু 35 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি। তো এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 215 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা কিন্তু এটা বের করতে বাহুর মান কাজে লাগেনি। আচ্ছা, আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি, 215 ডিগ্রি। আমরা 13 নম্বর এমসিকিউতে চলে এসেছি। এখানে বলেছে দুটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে যে কোন শর্তে এই দুইটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সমান হবে। তো প্রথম দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা ধরে নিচ্ছি এর মূলদ্বয় হচ্ছে আলফা কমা বিটা। এখান থেকে আমরা লিখতে পারি যে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ ছিল। তো এখানে বি এর জায়গায় আছে পি, তো এখানে বসবে পি আর এর জায়গায় আছে 1, অর্থাৎ মাইনাস পি। সেমভাবে মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু পড়েছিলাম সি বাই এ। তো সি হচ্ছে 1, এও হচ্ছে 1, তো সি বাই এ করলে আসবে 1। একইভাবে আমরা দ্বিতীয় দ্বিঘাত সমীকরণটা লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এর মূলদ্বয়কে আমরা ধরে নিচ্ছি গামা ও ডেল্টা। তাহলে একইভাবে এদের যোগফল হবে মাইনাস কিউ এবং এদের গুণফল হবে 4। এটা করেছি কিভাবে, মাইনাস বি বাই এ আর এটা করেছি সি বাই এ।
আচ্ছা, এখন প্রশ্ন মতে বলেছে কি যে এদের মূলদ্বয়ের অনুপাত সমান হবে, অর্থাৎ আলফা অনুপাত বিটা ইকুয়াল গামা অনুপাত ডেল্টা। তো অনুপাত মানে ভাগ আকারে লিখতে পারি। আচ্ছা, এরপর আমরা এখানে যোজন বিয়োজন করতে পারি। আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটা ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা ডিভাইডেড গামা মাইনাস ডেল্টা। যোজন বিয়োজন করেছি। আচ্ছা, এখন আমরা আলফা প্লাস বিটা এর মান জানি, মাইনাস পি এক্ষেত্রেও জানি, গামা প্লাস ডেল্টা, কিন্তু মাইনাসগুলোর মান আমরা জানি না। তো এর জন্য আমাদের কি করতে হবে, দুই পাশে স্কোয়ার করতে হবে। দুই পাশে আমরা স্কোয়ার করে দিচ্ছি। আচ্ছা, সেমভাবে এই পাশেও স্কোয়ার করে দিচ্ছি। এর ফলে আমরা কি করতে পারি, উপরে এটার মান আমরা জানি, মানগুলো বসিয়ে দিচ্ছি। তো আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পিকে স্কোয়ার করলে হবে পি স্কোয়ার। আর এর জায়গায় আমরা সূত্র লিখতে পারি, আমরা পড়েছিলাম অনুসিদ্ধান্ত, এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, সেটা আমি এখানে লিখে দিচ্ছি ছোটো করে। এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা পড়েছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এটা আমি একবারে মান বসিয়ে দিচ্ছি। তো এ প্লাস বি অর্থাৎ মাইনাস পি এর হোল স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এবি। এবি এর মান হচ্ছে 1, তো 1 গুণ করলে 4ই থাকে, সেটা লিখলাম না, ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা এর মান হচ্ছে মাইনাস কিউ, স্কোয়ার করলে হবে শুধু কিউ তার স্কোয়ার। আর নিচে এখানেও সেম, এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হবে এটা। তো প্লাসের মান হচ্ছে মাইনাস কিউ, স্কোয়ার করলে হবে কিউ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এবি। আর এক্ষেত্রে এবি এর মানটা হচ্ছে 4, অর্থাৎ 4 4-এ আমরা একবারে 16 লিখতে পারি। এরপর যেহেতু দুই পাশে ভগ্নাংশ আছে, তো আমরা দুই পাশে আড়াআড়ি গুণ করতে পারি। তো আড়াআড়ি গুণ করলে আসে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 16 পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার। তো দেখতেই পাচ্ছ যে দুই পাশ থেকে এটা কাটাকাটি যায়। এরপর আমরা দুই পাশ থেকে মাইনাসও কেটে দিতে পারি। এখন এখানে 4 আছে, 4 দ্বারা যদি আমরা ভাগ করে দিই দুই পাশে, তাহলে হবে 4 পি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। এরপর যেহেতু দুই পাশে স্কোয়ার রয়েছে, আমরা দুই পাশে রুট করে দিচ্ছি। তো রুট করলে দাঁড়াবে 2p ইকুয়াল টু কিউ। আর যেহেতু দুই পাশে আমরা স্কোয়ারটাকে বাদ দিয়েছি, রুট করেছি, তাহলে যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিতে হবে। তো আমরা এই পাশে প্লাস মাইনাসটা দিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শর্ত, যেটা আমাদের ই নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ই, কিউ ইকুয়াল প্লাস মাইনাস 2p। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো।